অনেক জল্পনা কল্পনার পর, দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে ইংল্যান্ড সফরের জন্য ভারতের 18 জনের চূড়ান্ত দলটা ঘোষণা করলো অজিত আগারকারের নেতৃত্বাধীন ভারতের সিলেকশন কমিটি। আর আমাদের সবার যে আগ্রহের বিষয়টা ছিল রোহিত শর্মার পরবর্তী ভারতের টেস্ট দলের অধিনায়ক কে হতে চলেছে, তো প্রত্যাশা মতোই শুভমান গিলকেই ভারতের পরবর্তী টেস্ট ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। আর মানে তার ডেপুটি মানে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে ঋষভ পান্তকে। তো ওই ইংল্যান্ড সফরের জন্য ভারতের 18 জনের মেন স্কোয়াডটা ঠিক কেমন হলো, চলুন সেগুলো নিয়ে আজকের এই ভিডিও অ্যানালিসিস করা যাক। তাহলে প্রথমে 18 জনের ওই চূড়ান্ত দলটা আপনাদেরকে বলে দিই। ব্যাটারদের তালিকায় রয়েছেন ক্যাপ্টেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন আর করুণ নায়ার। অলরাউন্ডারদের তালিকায় রয়েছেন নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর আর শার্দুল ঠাকুর। উইকেট কিপারদের তালিকায় রয়েছেন ঋষভ পান্ত, কে এল রাহুল আর ধ্রুব জুরেল। আর বোলারদের লিস্টে রয়েছেন জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদীপ, আশদীপ সিং আর কুলদীপ যাদব। এই হচ্ছে 18 জনের ভারতের চূড়ান্ত স্কোয়াডটা, মানে যে দলটা আগামী মাস থেকে ওই ইংল্যান্ডের এগেনস্টে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলেছে। তো এই 18 জনের স্কোয়াডের মধ্যে সাই সুদর্শন আর আশদীপ সিং প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে তারা ডাক পেলেন। আর এছাড়া এই যে আর কি 18 জনের চূড়ান্ত স্কোয়াডটা দেওয়া হয়েছে, মানে আপনি যদি ব্যাটার আর উইকেট কিপার দের তালিকাটা একটু চিন্তা করে দেখেন, মানে উইকেট কিপার ব্যাটার, তো এই মানে দুই মানে তালিকা মিলিয়ে মোট 8 জন রয়েছেন। 8 জনের মধ্যে 5 জনই হচ্ছেন ওপেনার। খুবই সারপ্রাইজিং না বিষয়টা? তো সবাইকে তো ওপেনার হিসেবে এই জায়গায় ডেফিনেটলি খেলানো যাবে না। জয়সওয়াল তার মধ্যে ওপেন করবেন এটা এক প্রকার মানে নিশ্চিত, মানে তার ওপেনিং স্পটটা কনফার্ম, কিন্তু এই জায়গায় জয়সওয়ালের সাথে কে ওপেন করবেন দাবিদার কিন্তু রয়েছেন 4 জন। শুভমান গিল রয়েছেন, সাই সুদর্শন রয়েছেন, কে এল রাহুল রয়েছেন আর অভিমন্যু ঈশ্বরন রয়েছেন। অভিমন্যু ঈশ্বরনের প্রথম দিকে সুযোগ পাওয়াটার মানে সম্ভাবনা নেই বললেই চলে, কারণ তাকে মূলত ব্যাকআপ ওপেনার হিসেবেই নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বাকি যে 3 জনের নাম বললাম, ক্যাপ্টেন গিল, সাই সুদর্শন আর কে এল রাহুল, এই 3 জনের মধ্যে থেকেই ডেফিনেটলি একজনকে বেছে নিতে হবে মানে ভারতের টিম ম্যানেজমেন্টকে ওই জয়সওয়ালের সাথে ওপেন করার জন্য। তো এই জায়গায় এক একজন এক এক রকম করে নিজেদের মতামতটা প্রকাশ করছে। আমি মানে ভারতের মানে সম্ভাব্য একাদশটা, সেরা একাদশটা কেমন হতে পারে সেটা যখন লাস্টে আমি তুলে ধরবো, তখন আমি এই মানে জয়সওয়ালের সাথে কার ওপেন করা উচিত সেই বিষয়ে আমার মতামতটা প্রকাশ করব। তার আগে বলে রাখি, ভারতের এই মানে বোলিং লাইন আপে কিন্তু 5 জন প্রিমিয়াম পেস বোলারকে নিয়ে যাওয়া হয়েছে। আর ওই কুলদীপ যাদব, তিনি মানে এর আগের অস্ট্রেলিয়ার বর্ডার গাভাস্কার ট্রফিতে ওই সিরিজটা মিস করেছিলেন তার ওই মানে চোটের জন্য, তিনি আবার কাম ব্যাক করেছেন, মানে তিনি একমাত্র মূল স্পিনার। এছাড়া আরও 2 স্পিনার রয়েছে, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, তবে তারা বোলিং অলরাউন্ডার হিসেবেই মূলত দলের সাথে রয়েছেন। আর এছাড়া দীর্ঘদিন পর ভারতের টেস্ট সাইডে কাম ব্যাক হয়েছে ওই করুণ নায়ার আর শার্দুল ঠাকুরের। করুণ নায়ারের তো সেই মানে প্রায় 8 বছর পর ভারতের টেস্ট স্কোয়াডে কাম ব্যাক হলো, সেই 2017 তিনি লাস্ট ইংল্যান্ডের এগেনস্টেই বোধহয় টেস্ট খেলেছিলেন, না অস্ট্রেলিয়ার এগেনস্টে টেস্ট খেলেছিলেন। তো যাই হোক, এরপর মানে শার্দুল ঠাকুরেরও একটা লম্বা সময় পর টেস্ট স্কোয়াডে কাম ব্যাক হলো। মূলত তার রোলটা থাকবে ওই মানে পেস বোলিং অলরাউন্ডারে। হয়তো নীতিশ কুমার রেড্ডিকেই প্রথম দিকে কয়েকটা ম্যাচের সুযোগ দেওয়া হবে, যদি তিনি বাই চান্স ফেল করে যান তখন এনকেআরের ব্যাকআপ হিসেবে এই শার্দুল ঠাকুরকেই হয়তো একাদশের জায়গা দেওয়া হবে। আর এছাড়া ধ্রুব জুরালকে এখানে মানে ব্যাকআপ কিপার হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। প্রথমে ডেফিনেটলি ঋষভ পান্তই সুযোগ পাবেন, তিনি যেহেতু দলের ভাইস ক্যাপ্টেন। তো ঋষভ পান্ত যদি আবারও ওই অস্ট্রেলিয়া সফরের মতো এরকম ভুলভাল শট খেলে ভুলভাল টাইমে আউট হয়ে যদি দলকে বিপদে ফেলে আসেন, তাহলে ডেফিনেটলি তাকে কিন্তু রিপ্লেস করতেই পারে যে কোনো সময় এই ধ্রুব জুরেল। তবে অস্ট্রেলিয়ার ওই বর্ডার গাভাস্কার ট্রফির ওই সিরিজটা থেকে যে 3 ক্রিকেটার বাদ পড়েছেন তারা হলেন ওই সরফরাজ খান, হার্ষিত রানা আর দেবদূত পার্টিকেল। আর এছাড়া মোহাম্মদ শামি, মানে যে নামটা এর আগেই শোনা যাচ্ছিল, আমি এর আগেও আপনাদেরকে একটা ভিডিও জানিয়েছিলাম, তিনি হয়তো বাদ পড়তে পারেন ইংল্যান্ড সফরের এই চূড়ান্ত 18 জনের স্কোয়াড থেকে। তো এই জায়গায় অজিত আগারকার তার কথাটা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে শামি এখনও পর্যন্ত কিন্তু আপ টু দ্য মার্ক পর্যায়ে ফিট হয়ে উঠতে পারেননি। ইভেন এই আইপিএলে তো তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কয়েকটা বেশ ম্যাচ খেলেছিলেন, লাস্ট মানে কি 2 সপ্তাহ ধরে তিনি কিন্তু মানে তার ফিটনেসটা মানে একেবারেই আপ টু দ্য মার্ক লেভেলে নেই, যে কারণে তিনি কিন্তু মানে একটা মেডিকেল প্রসেসের মধ্যে রয়েছেন। বেশ কয়েকবার এমআরআইও তার করা হয়েছে লাস্ট 1-2 সপ্তাহের মধ্যে। তো সেই কারণে মোহাম্মদ শামিকে প্রবলভাবে চেয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট, অন্তত পুরো সিরিজটার জন্য না হলেও 2 বা 3 টেস্টের জন্য যদিও তাকে পাওয়া যায়, কিন্তু সেই জায়গায় মানে শামি একেবারেই যে অ্যাভেলেবেল থাকতে পারবেন না বা তাকে খেলানোটা একটা বেশ ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে যাবে, মূলত সেই কারণেই শামিকে এই চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি। আর এছাড়া জসপ্রীত বুমরার কথাটা তো আপনাদের আগেই বলেছিলাম, তিনি হয়তো খুব বড় জোর 3 থেকে 4টা টেস্ট খেলবেন। তো ওই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাই তার এই জায়গায় একটা ইস্যু হতে পারে। তো সেই কারণেই ভারত কিন্তু এই জায়গায় মানে বাড়তি পেস বোলারকে ইনক্লুড করেছে, 5 জন প্রিমিয়াম পেস বোলারকে নিয়ে যাওয়া হয়েছে। আর এছাড়া তাদেরকে ব্যাকআপ হিসেবে সাহায্য করবেন ওই শার্দুল ঠাকুর আর নীতিশ কুমার রেড্ডি। আমি বলবো ওভারঅল টিমটা কিন্তু একদম ঠিকঠাক আছে, একদম ব্যালেন্সড একটা স্কোয়াডই হয়েছে বলতে পারেন। এইবার ভারতের যে চূড়ান্ত সম্ভাব্য একাদশ মানে বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে বেশিরভাগ ম্যাচের জন্য, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। হ্যাঁ, ডেফিনেটলি এই জায়গায় কিছু অদল বদল আসতেই পারে, কারণ 5টা টেস্টে তো আর সেম 11 খেলানো হবে না। কিন্তু আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা একদম বেস্ট হতে চলেছে
টিম ইন্ডিয়ার জন্য সেটাই আপনাদের সামনে শেয়ার করছি এখন। তো আমি মনে করি এই জায়গায় ওই জয়সওয়ালের সাথে যে আর কি বলছিলাম তিনজনের লড়াই হবে, KL রাহুল, শুভমান গিল আর সাই সুদর্শনের মধ্যে মানে কার ওপেন করা উচিত। আমি বলবো এই জায়গায় কিন্তু সাই সুদর্শনেরই ওপেন করা উচিত, কারণ সাই সুদর্শন মানে তিনি এখনও আর কি ভারতের হয়ে তার টেস্ট ডেবিউ হয়নি, কোনো ফরম্যাটেই ডেবিউ হয়নি, প্রথমবার তিনি ডাক পেয়েছেন, হয়তোবা তাকে খেলাবেও ভারতের টিম ম্যানেজমেন্ট, প্রথম ম্যাচ থেকেই হয়তো সুযোগ দেবে। আমি মনে করি তিনি একজন প্রপার ওপেনার, তিনি সব ফরম্যাটের ক্রিকেটেই ওপেন করেন, IPL-এও ওপেনার হিসেবে সফল যথেষ্ট, আর এছাড়া তিনি ঘরোয়া ক্রিকেটেও ওই মানে ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কিন্তু ওপেনার হিসেবে যথেষ্ট আর কি সুখ্যাতি অর্জন করেছেন। আমার মনে হয় না তাকে এই জায়গায় নাম্বার 3 বা 4 পজিশনে খেলিয়ে তার কনফিডেন্সটা মানে একটা আন্তর্জাতিক ক্রিকেটে যখন তার ডেবিউ হচ্ছে শুরুতেই ব্রেক করে দেওয়াটা উচিত হবে বলে আমার মনে হয় না। আমার মনে হয় জয়সওয়ালের সাথে সাই সুদর্শনকে ওপেন করতে পাঠানো উচিত। এবার হয়তো অনেকে ওই ডান হাতি বাম হাতি এই তত্ত্বটা আনতে পারে, কিন্তু আমার মনে হয় না এই জায়গায় খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে বলে। তো দুই বাঁ হাতি ওপেনার খেললেও সেই জায়গায় কোনো সমস্যা হবে না, যদি সাই সুদর্শন পারফর্ম করে দেন তাহলে তো আর এই ব্যাপারটা নিয়ে কোনো প্রশ্নই উঠবে না। আমার মনে হয় যশস্বী জয়সওয়ালের সাথে সাই সুদর্শনেরই ওপেন করতে আসা উচিত। নাম্বার 3-তে আসা উচিত ডেফিনেটলি ক্যাপ্টেন শুভমান গিলের। আমার মনে হয় না শুভমান গিলেরও ব্যাটিং অর্ডারটা বা ব্যাটিং পজিশনটা খুব একটা পাল্টানো দরকার আছে বলে, কারণ তিনি কিন্তু লাস্ট 1 বা 2 বছর ধরেই নাম্বার 3-তেই ব্যাটিং করে আসছেন, আর এই জায়গায় ব্যাটিং করে তিনি কিন্তু মোটা দাগে বেশ সফলই বলা চলে। একটা দুইটা সিরিজ হয়তো তার খারাপ গেছে, কিন্তু ওভারঅল যদি আপনি জাজ করে দেখেন তিনি কিন্তু এই নাম্বার 3-তে যথেষ্ট সফলই হয়েছেন। অনেকে বলছেন যে শুভমান গিলকে নাম্বার 4-এ চলে আসতে, কারণ বিরাট কোহলির জায়গাটা যাতে তিনি মানে ভরাট করতে পারেন, যেহেতু তিনি টিমের বেস্ট ক্রিকেটার বেস্ট ব্যাটার। কিন্তু আমি মনে করি না শুভমান গিলের মানে ব্যাটিং অর্ডারটা বা ব্যাটিং পজিশনটা চেঞ্জ করা উচিত বলে নাম্বার 3-তে আমি ক্যাপ্টেন শুভমান গিলকেই দেখতে চাই। নাম্বার 4 পজিশনটা মানে যেখানে বিরাট কোহলি বা সচিন টেন্ডুলকারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা খেলে আসছেন, এই জায়গায় আমি দেখতে চাই KL রাহুলকে। অনেকে হয়তো দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে, কিন্তু আমি এই জায়গায় KL রাহুলকেই বেস্ট অপশন হিসেবে মনে করছি। KL রাহুলকে হয়তো অনেকে ওপেনার হিসেবে দেখতে চাই যশস্বী জয়সওয়ালের সাথে, যেহেতু ওই অস্ট্রেলিয়ায় পার্থ টেস্টে তারা একটা বেশ ভালো ওপেনিং জুটি করে ভারতকে জয়ের ভিতটা করে দিয়েছিলেন, কিন্তু খেয়াল করে দেখবেন তারপরেও আরও 2টা টেস্টে কিন্তু তারা ওপেন করেছিলেন, কিন্তু সেভাবে খুব একটা সফল হননি। আর KL রাহুল এমন একজন ক্রিকেটার যিনি কিন্তু মানে ওপেনিং স্লট ছাড়াও যে কোনো পজিশনে মিডিল অর্ডার হোক লোয়ার মিডিল অর্ডার হোক মানে অতীতে বহুবার নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আর আমি মনে করি বিরাট কোহলির মানে রিটায়ারমেন্টের পর যখন এই নাম্বার 4 পজিশনটা নিয়ে একটা বড় ধোঁয়াশার মুখে পড়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট, KL রাহুল এমন একজন ক্রিকেটার তিনি সব জায়গাতেই যখন ব্যাটিং করার অ্যাবিলিটি রাখেন, এই লাস্ট IPL-ও আমরা দেখলাম তিনি ওই ওপেন থেকে শুরু করে নাম্বার 4, 5, 6 যে কোনো পজিশনে ব্যাটিং করি যথেষ্ট রান করেছেন, দারুণ টাচে রয়েছেন। আমি মনে করি নাম্বার 4-এ এই জায়গায় বিরাট কোহলির ওই অভাবটা পূরণ করতে পারেন একমাত্র KL রাহুলই। নাম্বার 5-এ ডেফিনেটলি দেখতে চাই ঋষভ পান্তকে, তিনি তো নাম্বার 5-এই ব্যাটিং করে আসছেন লাস্ট মানে 2 বছর ধরে এই টেস্ট ফরম্যাটে, তো ডেফিনেটলি তিনি নাম্বার 5-এ আসবেন বলে আমি মনে করি। আর এছাড়া নাম্বার 6 আমি দেখতে চাই করুণ নায়ারকে। ডেফিনেটলি এই জায়গায় কিন্তু একজন প্রপার ব্যাটারের খেলা দরকার বলে আমি মনে করি, ওভার অলরাউন্ডার। তো করুণ নায়ার তিনি রিসেন্ট পাস্টে ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো পারফর্ম করেছেন, এর আগের ডোমেস্টিক সিজনে তিনি এতই ভালো পারফর্ম করেছেন, ব্যাট হাতে এতই আর কি রেকর্ডের পর রেকর্ড করেছেন, মূলত সেই কারণেই তাকে দীর্ঘ 8 বছর পর ভারতের আবার টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। তো তাকে যখন ডাকা হয়েছে আমার মনে হয় তাকে ডেফিনেটলি সুযোগ দেওয়া উচিত প্রথম অন্তত 1 বা 2 ম্যাচে। তো করুণ নায়ারকে আমি নাম্বার 6 পজিশনে দেখতে চাই। নাম্বার 7-এ দেখতে চাই রবীন্দ্র জাডেজাকে। জাডেজার এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই নেই, একমাত্র স্পিনিং অলরাউন্ডার হিসেবে তিনি প্রথম একাদশে জায়গা করে নেবেন। নাম্বার 8-এ দেখতে চাই নীতিশ কুমার রেড্ডি অথবা শার্দুল ঠাকুরের মধ্যে যে কোনো একজনকে। নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়া যে পারফরমেন্সটা করেছিলেন ব্যাট হাতে, তাতে করে আমার মনে হয় না তাকে এর পরের সিরিজে আর কি বাদ দিয়ে দেওয়া উচিত বা একাদশ থেকে ওই জায়গায় ড্রপ করা উচিত। হয়তো বা তাকে ড্রপ করবে না, তাকেই খেলাবে হয়তো প্রথমে, কিন্তু তিনি যদি ওই মানে শুরুর দিকে সাফল্য না পান তাহলে পরবর্তীতে হয়তো শার্দুল ঠাকুরকে তার জায়গায় রিপ্লেস করা হলেও হতে পারে। তো আমি নীতিশ কুমার রেড্ডিকেই দেখতে চাই, আর তার ব্যাকআপ হিসেবে ওই জায়গায় ডেফিনেটলি শার্দুল ঠাকুর চলে আসবে নাম্বার 8 পজিশনে। আর এছাড়া তাদের বলিংটাও কিন্তু খুবই কার্যকরী, তারা ওই মাঝের 5 বা 7 ওভার বলিং করে মানে যখন পেস বোলাররা একটু বেশি ক্লান্ত হয়ে যান তখন কিন্তু ব্যাকআপ হিসেবে ভালো মতোই কাজ করতে পারবেন। নাম্বার 8-এ দেখতে চাই জসপ্রীত বুমরাকে। যদিও জসপ্রীত বুমরা সব কটা টেস্ট খেলতে পারবে না, কিন্তু তারপরেও তিনি যেহেতু এই পেস অ্যাটাককে লিড করবেন তো ডেফিনেটলি তাকে তো এই জায়গায় রাখতেই হবে নাম্বার 9 পজিশনে। নাম্বার 10-এ চলে আসবেন মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজের রিসেন্ট পাস্টে হয়তো ফর্মটা খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু তারপর আমি মনে করি ভারতের টিম ম্যানেজমেন্ট তাকেই হয়তো প্রথম সুযোগটা দেবে। তো ডেফিনেটলি সিরাজ যদি ওই জায়গায় ভালো পারফর্ম করতে পারেন তাহলে তিনি টিকে যাবেন একাদশে। আর নাম্বার 11-এ দেখতে চাই প্রসিদ্ধ কৃষ্ণা অথবা আশদীপ সিংয়ের মধ্যে একজনকে। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু এর আগে অস্ট্রেলিয়ায় তিনি যে সিডনি টেস্টের সুযোগ পেয়েছিলেন সেখানে কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন, রিসেন্ট পাস্টও IPL-এ তিনি বল হাতে একেবারে স্বপ্নের ফর্মে রয়েছেন বলতে পারেন। তো প্রসিদ্ধ কৃষ্ণাকেই হয়তো মনে হয় আমার মানে প্রথম একাদশের সুযোগ দেবে ভারতের টিম ম্যানেজমেন্ট। আর এছাড়া আশদীপ সিংও হয়তো এই জায়গায় চলে আসতে পারেন, কারণ তিনি যেহেতু বাঁহাতি বোলার, যদিও তার এখনও টেস্ট খেলার কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কিন্তু একেবারেই নতুন নন। এছাড়া কেন্টের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে তিনি কিন্তু বেশ মানে ভালোই পারফর্ম করেছেন ওভার দ্য ইয়ার্স। তো
তো কাউন্টি খেলার অভিজ্ঞতা যখন তার রয়েছে, ইংল্যান্ডের মাটিতে কিভাবে বোলিং করতে হয় সেই অভিজ্ঞতা যখন তার রয়েছে, ডেফিনেটলি এই জায়গায় তিনি উঠে আসতে পারেন। তো আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণাকেই প্রথম সুযোগটা দেওয়া হবে। যদি তিনি ওই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে না পারেন, ডেফিনেটলি তখন ব্যাকআপ হিসেবে আর্শদীপকে খেলাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট। তাহলে ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে আমি একবার রিপিট করে দিই। তাহলে ওপেন করবেন ওই সাই সুদর্শন আর যশস্বী জয়সওয়াল, নাম্বার 3-তে ক্যাপ্টেন শুভমান গিল, নাম্বার 4-এ KL রাহুল, নাম্বার 5-এ ঋষভ পান্থ, নাম্বার 6-এ চলে আসবেন করুণ নায়ার, নাম্বার 7-এ রবীন্দ্র জাডেজা, নাম্বার 8-এ নীতিশ কুমার রেড্ডি অথবা শার্দুল ঠাকুরের মধ্যে যে কোনো একজন, নাম্বার 9-এ চলে আসবেন জসপ্রীত বুমরা, নাম্বার 10-এ মোহাম্মদ সিরাজ, আর নাম্বার 11-এ ওই প্রসিদ্ধ কৃষ্ণা অথবা আর্শদীপ সিংয়ের মধ্যে যে কোনো একজন। আমার মনে হয় এটাই ভারতের সম্ভাব্য সেরা একাদশ হতে চলেছে। এই ক্রিকেটাররা যদি নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারেন অন দ্য ফিল্ড, ইউ নেভার নো, ভারত হয়তো এই 5 ম্যাচের টেস্ট সিরিজ থেকে ভালো কোনো ফলাফল নিয়ে এলেও আসতে পারে। আর এছাড়া যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন এই সিরিজে ভারতের চান্স ঠিক কতটা, মানে ভারত কি আদৌ এই টেস্ট সিরিজটা কি জিততে পারে, জয় কি কোনো রকম সম্ভাবনা রয়েছে, আমি বলবো সেই পসিবিলিটিটা ভেরি মাছ লো। কারণ এই টিমটা মূলত এক প্রকার ইনএক্সপিরিয়েন্স একটা টিম। অভিজ্ঞতা বলতে শুধুমাত্র জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা আর KL রাহুলের মতো বেশ কিছু সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন, কিন্তু ওভারঅল যদি আপনি জাজ করেন মূলত একটা অনভিজ্ঞ দলই যাচ্ছে, ক্যাপ্টেনও অনভিজ্ঞ। সেই কারণে আমি এই টিমটার উপর খুব একটা কিন্তু বাজি ধরতে চাই না। আর তার উপর ইংল্যান্ডে ভারত যেহেতু লাস্ট এই 18 বছর ধরে কোনো টেস্ট সিরিজই জিততে পারেনি, এর আগে ভারতের বাঘা বাঘা ক্রিকেটাররা গিয়েও পারফর্ম করেও যখন ওই কাজটা করতে পারেনি, এই টিমটা সেই অসাধ্য সাধন করে দেবে এটা আমি একেবারেই গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না। কিন্তু তারপর আমি আশাবাদী ভারত একটা ভালো পারফর্ম করবে, ভালো একটা ফাইট দেবে ইংল্যান্ডকে, কিন্তু সিরিজ যে জিতেই ফিরবে এটার খুব একটা চান্স প্রায় নেই বললেই চলে। একমত হবেন আপনারা আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।